হালাবের অনেক মানুষের সঙ্গে আল মালিকুল মুয়াজ্জাম তুরান শাহ দুর্গে আশ্রয় নিয়েছিলেন। ওদিকে দুর্গের উপর অবরোধ চলছিল। তাতাররা প্রায় 1 মাস যাবৎ তীব্র অবরোধ চালিয়ে যাচ্ছিল। খুব সম্ভব আল মালিকুল মুয়াজ্জামের বাহিনীর কেউ গাদ্দারি করেছিল। ফলে তাতারদের জন্য অবরোধ জোরদার করা এবং কেল্লার দুর্বল স্থানগুলো চিহ্নিত করা সহজ হয়ে যায়। এতে কেল্লার ভেতরে যোদ্ধারা হতোদ্যম হয়ে পড়ে এবং হালাকু বাহিনী সহজেই শহরে ঢুকে পড়ে। হালাকু খান ভিতরে প্রবেশ করেই কেল্লা ধ্বংস করে দেয়। শহরের সকল প্রাচীর, মসজিদ ও বাগান ধসিয়ে দেয় এবং যাবতীয় নিদর্শন মিটিয়ে দেয়। শেষ পর্যন্ত হালাব এক পরিত্যক্ত শহরে পরিণত হয়। অথচ এর আগে শহরটি শামের সবচেয়ে সমৃদ্ধ ও অভিজাত শহরগুলোর মধ্যে গণ্য হতো। তুরান শাহ তাতারদের উদ্দেশ্যে বেরিয়ে আসেন। মাকরিজি উল্লেখ করেছেন, বয়োবৃদ্ধ হওয়ার কারণে হালাকু খান তার সঙ্গে খারাপ আচরণ করেননি। তবে এটা অসম্ভব নয় যে শহর ও দুর্গে তাতারদের অবরোধ চলাকালীন আল মালিকুল মুয়াজ্জাম হয়তো এমন প্রচণ্ড জখমী কিংবা অসুস্থ হয়ে পড়েছিলেন যা থেকে সুস্থ হওয়ার কোনো আশা করা যাচ্ছিল না, অথবা হয়তো হালাকু খানই তাকে গোপনে হত্যা করে ফেলেছিল। কারণ মাকরিজি নিজেই উল্লেখ করেছেন, এই ঘটনার মাত্র কদিন পরই তুরান শাহ মারা যান। হালাব দখলের পর হালাকু খান তার মিত্রদের প্রতিদান দেওয়ার ইচ্ছা করে। মিত্রদের মধ্যে ছিল আর্মেনিয়ার মাইনরে সম্রাট প্রথম হিতুম এবং ইনতাকিয়ার শাসক ক্রুসেডার ষষ্ঠ বোহেমন্ড। এরা তাকে হালাব পতনে সহযোগিতা করেছিল। তাই সে আর্মেনিয়ায় সম্রাটকে প্রতিদানস্বরূপ সেসব অঞ্চল ও প্রাসাদ দিয়ে দেয় যেগুলো মুসলমানরা আর্মেনীয়দের কাছ থেকে বিজয় করেছিলেন। তেমনিভাবে বোহেমন্ডকেও সেসব অঞ্চল দিয়ে দেয় যেগুলো মুসলমানরা তার শাসনাঞ্চল থেকে বিজয় করেছিলেন। ওদিকে হিতুমও মুসলমানদের উপর প্রতিশোধস্বরূপ হালাবের জামে কাবির মসজিদ জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে নিজের খায়েশ মেটায়। এভাবেই মঙ্গলদের হাতে হালাবের পতন ঘটে। এর মাধ্যমে হালাকু খান সেটাই বাস্তবায়ন করে দেখায় যা ক্রুসেড নেতারা ও অহংকারী বাইজেন্টাইন শাসকরা করতে পারেনি। সে ইসলামের দুর্গগুলোর মধ্য থেকে বিরাট এক দুর্গের ধ্বংসসাধন করে। যে শহর সত্যিকার অর্থেই বিলাদুস শামের দৃষ্টিনন্দন ও শ্রেষ্ঠ শহর বলে গণ্য হতো, সেটি পরিণত হয় ধ্বংসস্তূপ ও বিরান নগরীতে। হালাকু খান তার পক্ষ থেকে সেখানে একজন প্রশাসকও নিয়োগ করে। ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদের নগরী খ্যাত এই শহরের পতনের ফলে বিলাদুস শামের মুসলমানদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মুসলিম নেতা স্বতঃপ্রণোদিত হয়ে হালাকু খানের বশ্যতা ও আনুগত্য স্বীকারের জন্য হালাবে গিয়ে উপস্থিত হন। তাদের মধ্যে ছিলেন হিমসের গভর্নর আল মালিকুল আশরাফ মুসা আইয়ুবী। ইতিপূর্বে আল মালিকুন নাসির তার রাজ্য ছিনিয়ে নিলে হালাকু খান সেটা ফিরিয়ে এনে এই শর্তে তার হাতে হস্তান্তর করেছিলেন যে এই অঞ্চল হালাকুর পক্ষ থেকে তার কাছে জায়গির হিসেবে থাকবে। হালাবের পৃষ্ঠপোষক এক নেতার কারণে হারিমের রক্ষকরাও হালাকুর কাছে শহর হস্তান্তর করতে অস্বীকৃতি জানালে হালাকু খান একে নিজের অসম্মান ও মর্যাদাহানি মনে করে হারিমের সবাইকে হত্যা এবং নারী ও শিশুদের বন্দী করার নির্দেশ দেয়। তাদের সঙ্গে শহরের হর্তাকর্তাদেরও বন্দী করা হয়। হালাবের পতনের পর হালাকু খান দামেস্কে কয়েকজন দূত পাঠায়। 17 সফর 658 ফেব্রুয়ারি 1260।
সোমবার রাতে তারা দামেস্কে প্রবেশ করে। তারা হালাকুর পক্ষ থেকে যে ফরমান নিয়ে আসে তা হলো, হালাকুর কাছে শহর হস্তান্তর করে দিলে শহরবাসীদের নিরাপত্তা দেওয়া হবে। জোহরের নামাজের পর জনসম্মুখে এই ফরমান পাঠ করা হয়। এমন সংকটাপন্ন অবস্থায় দামেস্কের বড় নেতাদের অনেকেই মঙ্গোলদের সঙ্গে সৌজন্য দেখিয়ে হালাকুর আনুগত্য মেনে নেওয়ার পরামর্শ দেন। তাদের মধ্যে ছিলেন আমির জাইনুদ্দিন হাফিজি। তাদের উদ্দেশ্য ছিল আলাবে যেসব হত্যাকাণ্ড ও ধ্বংসের ঘটনা ঘটেছে দামেস্কবাসীরা যেন সেগুলো থেকে বাঁচতে পারে। তবে এ মতের পক্ষে সবার সমর্থন ছিল না। কতিপয় নেতা এ মত সরাসরি প্রত্যাখ্যান করেন। তাদের নেতৃত্বে ছিলেন রুকনউদ্দিন আইবার্স। তিনি জাইনুদ্দিনের উদ্দেশ্যে চিৎকার করে বলে ওঠেন, তোমরাই মুসলমানদের ধ্বংসের কারণ। সম্ভবত বাদশাহ নাসিরও জাইনুদ্দিনের মতের পক্ষে ছিলেন। এজন্যই বাহরিয়া মামলুকদের মধ্য থেকে বাইবার্সের কিছু অনুসারী বাদশাহ নাসিরকে হত্যার চেষ্টা চালিয়েছিলেন এবং তার জায়গায় এমন একজন শাসক নিয়োগ করতে চেয়েছিলেন যিনি হবেন উচ্চাভিলাষী, সিদ্ধান্ত বাস্তবায়নকারী, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য জনগণকে একতাবদ্ধ করতে সক্ষম, যুদ্ধের ময়দানে মঙ্গল শত্রুদের প্রতিরোধে মুজাহিদ বাহিনীর নেতৃত্ব দিতে সমর্থ এবং ইসলাম ও মুসলমানদের রক্ষাকর্তা। বাইবার্স কিছু বাহরিয়া মামলুককে সঙ্গে নিয়ে দামেস্ক ছেড়ে গাজার দিকে চলে যান। সেখানকার গভর্নর তাকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানান। ওখান থেকে বাইবার্স তার একজন দূতকে কুতুজের কাছে পাঠিয়ে দেন যেন সুলতান তাকে নিরাপত্তা দেন। তিনি সুলতান কুতুজের সঙ্গে সমঝোতা করতে সক্ষম হন। কুতুজ আগেই তাকে লোভনীয় অনেক প্রস্তাব দিয়ে আসছিলেন। এরপর বাইবার্স মিশরের দিকে যাত্রা করে কুতুজের নেতৃত্বে মিলিত হয়ে যান। তিনি কুতুজের সহকারী নেতাদের একজনে পরিণত হন, যারা আইন জালুতের যুদ্ধে পরিকল্পনা ও মুসলিম বাহিনীর নেতৃত্বে অবদান রেখেছিলেন এবং এমন এক শক্তিশালী বিজয় অর্জন করেছিলেন যা মঙ্গোলদের সব প্রভাব প্রতিপত্তিকে ধূলিসাৎ করে দিয়েছিল। আল মালিকুন নাসির কিছু অনুসারী সঙ্গে নিয়ে দামেস্কে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে রেখে গাজায় চলে যান। সেখানে তিনি দামেস্কের একদল মুরব্বী ও নেতৃস্থানীয়কে সঙ্গে নিয়ে হালাকুর দরবারে উপস্থিত হন। তাদের সঙ্গে ছিল উপহার উপঢৌকন ও দামেস্কের ফটকগুলোর চাবি। তারা হালাকুর আনুগত্য ও অধীনতা স্বীকার করে শহর হস্তান্তর করে দেন। হালাকু খান তার সেনাপতি কিতবুকাকে দামেস্কে গিয়ে শহরবাসীদের বশ্যতা যাচাই করার নির্দেশ দেন। শহরবাসীরাও কিতবুকাকে অভ্যর্থনা জানিয়ে তার কাছে নিরাপত্তা প্রার্থনা করে। শহরের নেতৃবৃন্দকে হালাকুর রাজদরবারে পাঠিয়ে দেওয়া হয়। তাতাররা কোনো প্রতিবন্ধকতা বা যুদ্ধ ছাড়াই দামেস্কে প্রবেশ করে। হালাকু খান একদল তাতারকে সেখানকার প্রশাসক নিযুক্ত করেন এবং তাদের সহযোগিতার জন্য দামেস্কবাসীর মধ্য থেকেও 3 জনকে বাছাই করা হয়। দামেস্কের দুর্গটি পদানত করা মঙ্গোলদের জন্য কঠিন হয়ে পড়ে। দুর্গের ভেতরের বাসিন্দারা দুর্গ হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়।
ঠিক ওই সময় হিমসের শাসক আল মালিকুল আশরাফ হালাকুর পক্ষ থেকে দামেস্কে এসে পৌঁছায়। তার সঙ্গে এ ফরমান ছিল যে সে দামেস্ক ও পুরো শামভূমির নাইবে সুলতান। এরপর দুর্গ অবরোধ করে মিনজানিকের গোলা ছোড়া হয়। ফলে দুর্গের অনেক দেয়াল ধসে পড়ে। যারা ভেতরে ছিল তারা এবার নিরাপত্তা প্রার্থনা করে। তাতাররা দুর্গে প্রবেশ করে সেখানকার সকল সোনাদানা ধনভাণ্ডার লুট করে। অনেক জায়গায় আগুন ধরিয়ে দেয়। দুর্গের বেশ কিছু মিনার ধসিয়ে দেয় এবং যাবতীয় অস্ত্রশস্ত্র ধ্বংস করে ফেলে।